হাই এভরিওয়ান, আমি সৌরভ রয়। কিংবদন্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন মৌমিতা দের কলমে ঐশানী মৃত্যু রহস্য। এর আগের গল্পের যে প্রশ্নের সঠিক 5 জন উত্তরদাতা, তাদের নাম হাবিবুল্লাহ, সুষমা মাইতি, আদিত্য চক্রবর্তী, সায়ন মজুমদার এবং জয়শ্রী ভট্টাচার্য। বাকি আরও অনেকে সঠিক উত্তর দিয়েছেন। তাদের নাম আমরা এই গল্পের শেষে অ্যানাউন্স করব। সকলকে ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য। আর আজ আপনাদের এই গল্প থেকে আরও একটি প্রশ্ন রইল। প্রশ্ন: এই গল্পে পাপিয়ার দিদির নাম কি? চটপট শুনে ফেলুন আমাদের আজকের গল্প এবং নিচে কমেন্ট সেকশনে আপনাদের অ্যান্সার লিখে জানান। শুরু হচ্ছে আজকের গল্প, মৌমিতা দের কলমে ঐশানী মৃত্যু রহস্য। আলো বাতাসে ঘেরা একটা ছোট্ট শহর হলো প্রতাপগঞ্জ। প্রতাপগঞ্জের মানুষদের বিশেষত্ব হলো তারা অন্য শহরের মতো এত আধুনিকতায় গা ভাসিয়ে চলে না। প্রতাপগঞ্জে দুর্গাপুজো বিশেষ বিখ্যাত, বিশেষ করে সাহাবাড়ি দুর্গাপুজো। কথিত আছে 150 বছরেরও বেশি পুরনো এই সাহাবাড়ির পুজো। আজ মহাসপ্তমী। প্রতি বছরের মতো এবছরও সাহাবাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হচ্ছে। প্রতাপগঞ্জের কত মানুষ এসছে! অনেকেই দুর্গাপুজোতে সাহাবাড়িতে আনন্দ করার জন্য বসে থাকে, কারণ সাহাবাড়ি দুর্গাপুজো অনেক আলাদা। হরিদাসবাবুর দাদুর মুখ থেকে হরিদাসবাবু তাদের বাড়ির পুজোর ইতিহাস শুনেছেন। তাদের কোনো পূর্বপুরুষ নাকি স্বপ্নে মা দুর্গাকে দেখেছিলেন। মানে সাহাবাড়িতে একজন পুরোহিত ছিলেন যার নাম চক্রবর্তী পুরোহিত। তিনি সাহাবাড়ির ওই টুকটাক পুজো করিয়ে দিতেন। তিনি নাকি একদিন স্বপ্নে দেখেছিলেন যে সাহাবাড়ির ঠাকুর ঘরে বসে তিনি দুর্গা পুজো করছেন। যেই দেখেছেন স্বপ্ন, অমনি তারপর থেকেই শুরু হয়ে যায় সাহাবাড়ি দুর্গা পুজো। সবাই মনে করে সাহাবাড়ির দুর্গা মা নাকি খুব জাগ্রত। সপ্তমী উপলক্ষে বাড়ির সকল ছেলেরা এসে পড়েছে। সাহাবাড়ির রীতি অনুযায়ী ছেলেরা পরেছে পাঞ্জাবি পায়জামা আর মেয়েরা পরেছে শাড়ি। আর পুজো করছেন সেই চক্রবর্তী মশাইয়ের একমাত্র বংশধর নিমাই চক্রবর্তী, অর্থাৎ শৈবাল সাহেব তুহিন, এদের সবার নিমাই কাকা। যথারীতি পুজো শুরু হয়েছে। সাহাবাড়ি আলোয় আলোকিত আজকে। ময়ূরাক্ষীর ছেলে এবং মেয়ে ঢাকের সাথে নাচতে চলেছে, আর সাহেবের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে। শৈবাল বাধ্য হয়ে সেদিন বাড়িতেই রয়েছে। শুরু হয়েছে সন্ধ্যা আরতি। হঠাৎ একটা গাড়ি দাঁড়ানোর আওয়াজ শুনতে পায় পুরো সাহা পরিবার। একটা বুটের শব্দ এগিয়ে আসছে ঠাকুর দালানের দিকে। তারা সবাই অবাক হয়ে দেখে একজন পুলিশ অফিসার তাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে। পুরো সাহা পরিবার অবাক হয়ে যায়। ঢাকিদের ঢাক বাজানো বন্ধ হয়ে যায়। শৈবাল ঘেমে থমকে গিয়ে বলে, স্যার, আমার নাম শৈবাল স্যার। কিন্তু স্যার, আমাকে ডাকছেন কেন? মানে আজকে তো আমি নাইট ক্লাবে যাইনি, ড্রিঙ্কও করিনি, তাহলে আমার খোঁজ কেন করছেন? এর উত্তরে পুলিশ অফিসার তার দিকে তাকিয়ে হাসতে হাসতে পিঠ চাপড়ে বলে, আমার নাম চিত্রায়ণ বসু। আমার প্রতাপগঞ্জে নতুন পোস্টিং হয়েছে। তুমি কি করেছো আর করনি সেটা তুমি থানায় গিয়ে বলবে। শৈবাল হা হয়ে যায়। তার সাথে পুরো সাহা পরিবার থমকে যায়। তাদের মনে হয় সপ্তমীতেই যেন তাদের দশমী এসে গেছে। শৈবাল বারবার বলতে থাকে, হে মা, স্যার আমাকে স্যার আমাকে কেন ধরে নিয়ে যাবেন? কারণটা তো বলুন। এমনকি শৈবালের মা শ্যামা দেবীও বলে, দেখুন অফিসার, আমি জানি আমার ছেলে নাইট ক্লাবে যায়, ড্রিঙ্ক করে,
তাকে অন্যায়ের জন্য নিয়ে যেতেই পারেন, কিন্তু আমি বলছি আজ আমার ছেলে সত্যি ওসব নোংরা কোনো জায়গায় যায়নি। তবে যদি বলি আপনার ছেলে একটা মেয়েকে খুন করেছে, এটা শুনলে তারপরেও আপনি বলবেন যে আপনার ছেলেকে অ্যারেস্ট করতে না? এই কথা শোনার পর হরিদাসবাবু, শ্যামা, ময়ূরাক্ষী, সাহেব, তুহিন সহ সকলে অবাক হয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তুই সব করেছিস, নিশ্চয় এই মেয়েটাকে তুই মেরেছিস। এ তুই কি করলি দাদা ভাই? শেষমেশ তুই একটা মেয়েকে, ছি! আমার মাথাটা হেড করে দিলে। শেষ পর্যন্ত কিনা খুন! জানি না এই কুলাঙ্গা ছেলের জন্য বেঁচে থাকতে আর কে কি দেখতে হবে আমাকে। তুই সব করেছিস, আমরা মেনে নিয়েছি। সাহা পরিবারের সাথে তোর মনের মিল হয় না, তাও মেনে নিয়েছি, কিন্তু তুই একটা মেয়েকে খুন করলি। এই বলে শ্যামা দেবী শৈবালকে সবার সামনে একটা চড় মারে। যখনই একটা মেয়েকে মারছিলি তখন তোর আমার কথা বা তোর দিদির মুখ মনে পড়লো না? যাকে মারলি সেও তো একটা মেয়ে, তোর মা দিদির মতো। দেখুন দেখুন, আপনার ছেলেকে আপনারা যেটা বলছেন সেটা দেখা বা শোনার কোনোটারই সময় আমার কাছে নেই। আমার কাজ হচ্ছে আপনার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া। আচ্ছা, আমাকে একটা কথা তো বলুন, আমি কাকে মেরেছি? আরে বাবা, কাকে মেরেছি সেটা তো বলবেন। ঐশানীকে চেনেন? নামটা শুনে চমকে ওঠে শৈবাল। ঐশানী? মানে ঐশানী সরকার? একদম ঠিক, এই তো চেনেন। ঐশানী সরকারের বডি তার বাড়ির পাশের পুকুর থেকে পাওয়া গেছে। তার বডি যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তার পাশে একটা ব্যাগ পাই। সেখানেই দেখলাম আপনার নাম, নাম্বার। না না, এটা একদম ঠিক হচ্ছে না। একটা ফটো আর নাম্বার দেখে কি করে বুঝলেন যে আমি ওকে মার্ডার করেছি? আরে দাঁড়ান দাঁড়ান, সবটা শুনুন। আমি যখন ওর কেসটা জানতে ওর বাড়ি যাই, তখন ওর কিছু প্রতিবেশীর সঙ্গে আমার দেখা হয়। আচ্ছা শৈবালবাবু, আপনি ইন্দু মাসিকে চেনেন? ইন্দু মাসি? হ্যাঁ চিনি। উনি তো ঐশানীর খুব ঘনিষ্ঠ ছিলেন। নিজের মাসি নন, তবে খুব ঘনিষ্ঠই কিন্তু ছিলেন। যখন আমি ঐশানীর বাড়ি যাই তদন্ত করতে, তখন ওনার সাথে আমার দেখা হয়। ওনাকে ঐশানীর ব্যাপারে জিজ্ঞাসা করতেই উনি রীতিমতো কাঁদতে থাকেন। বলেন, ও তো আমায় নিজের মাসির মতোই ভালোবাসতো। ওর সাথে যে এমন হবে এসব আমি কোনোদিন ভাবতে পারিনি। একবার অফিস থেকে ফেরার পথে আমার জন্য গলদা চিংড়ি নিয়ে এসেছিল। ও জানতো আমি কতটা ভালোবাসি চিংড়ি খেতে, তাই নিজের হাতে রান্না করে আমার জন্য এনেছিল। যখনই কোনো অনুষ্ঠান হতো ও আমার কাছে আসবে। ও ভালোবাসতো আমাকে, কিন্তু ওই বদমাইটাকে ভালোবাসেই ওর কাল হলো। ওদের মধ্যে প্রায় ঝামেলা হতো। একবার তো ওই শৈবাল শাহ ওকে মেরে ফেলছিল। অনেক বলতাম থাকিস না, তাও আমার কথা শুনতো না। আমি চাই ওই জানোয়ারটার অনেক শাস্তি হোক। এমনিতে অনেক কষ্ট করে ঐশানী বড় হয়েছে। একটা অ্যাক্সিডেন্টে ওর বাবার মৃত্যু হয়। তারপর থেকেই কেমন যেন জেদি কাজ পাগল মেয়ে হয়ে গেছিল। প্রচন্ড বুদ্ধিমান ছিল। শৈবাল প্রায় ঐশানী দিদি ভাইকে মারধর করত। এবার তো দুর্গাপূজায় ঐশানী মা আমার জন্য একটা সুন্দর শাড়ি কিনেছিল। আমি তখন রান্না করছিলাম, পিছন থেকে আমার গলাটা জড়িয়ে ধরে। আমি তাকাতেই এক গাল হাসি দিয়ে শাড়িটা আমার হাতে দিয়ে বলে, ইন্দু মাসি, এবার পুজোয় এই শাড়িটা পরো, কেমন? বড্ড ভালো ছিল মেয়েটা, ওর কি হয়ে গেল ভগবান। আচ্ছা, ঐশানীর সাথে তো আপনার এতদিনের সম্পর্ক। ঐশানীর বাবা যে আত্মহত্যা করেছিল, এটা আপনি জানেন না? হ্যাঁ জানি। ঐশানী তখন মাধ্যমিক দেবে। তখন ওর বাবাকে অফিসে খুব বাজেভাবে ফাঁসিয়ে দেওয়া হয়। একদিন ঐশানীর মা ইলেকট্রিক বিল দিতে গিয়েছিলেন। ঐশানীও পড়তে গিয়েছিল। বাড়ি ফিরে দেখে ঘর অন্ধকার।
অনেকবার নাকি বাবা বাবা বলে ডেকেও ছিল। কোনো সাড়া না পেয়ে আলো জ্বালতেই দেখে তার বাবা ফ্যানে ঝুলছে। তারপর থেকেই ঐশানী আরও বদমেজাজি হয়ে যায়, আর সেই কারণেই তো ওর সাথে আমার এত ঝামেলা। এই কাহিনী শোনার পর মিস্টার বসু বলেন, শুধু ইন্দু দেবী নয়, ঐশানীর বাড়ির পাশে রামু কাকা সেও একই কথা বলেছে। ওনার সাথে যখন দেখা হয়েছিল উনি বলেন, ওই যে দেখছেন চায়ের দোকান, ওটা আমার। অনেক কষ্ট করে দোকানটা বড় করেছি। জানেন, আমি তো খুব অভাবী, কিন্তু ওই যে মেয়েটা ঐশানী, ও কখনো আমাকে পর ভাবেনি। একবার আমার ছেলের অনেক জ্বর, ডাক্তার দেখানোর পয়সা ছিল না। ঐশানী দিদি নিজে পকেট থেকে টাকা বের করে ডাক্তার দেখায়, ওষুধ কিনে দেয়। ও বলতো, আপনি দেখবেন কাকা, এই দোকান একদিন অনেক বড় হবে, অনেক বড়। আচ্ছা, শৈবাল সাহাকে চেনেন? চিনি, ভালো করে চিনি। একটা শয়তান। ঐশানী মায়ের সরলতার সুযোগ নিয়ে ওকে প্রাণে মেরে ফেললো। মদ খেয়েও যা করতো তাতে আমি নিশ্চিত ওই খুনটা করেছে। ঐশানী মায়ের খুনির শাস্তি চাই আমি। রাত 11টা। জেলে বসে আছে শৈবাল সাহা। মিস্টার বসু শৈবালকে আর ঐশানীর ফটোটা ভালো করে দেখল। ঐশানীর ফটোর দিকে তাকিয়ে মিস্টার বসু চোখ দিয়ে অঝোর নয়নে জল ঝরে পড়েছে। ঐশানীর মধ্যে সে তার মেয়ে পাপড়িকে খুঁজে পেয়েছে, যে পাপড়ি আগেই ঝরে পড়েছে। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। তারও একটা ছোট্ট পরিবার ছিল। চিত্রায়ন বসু, স্ত্রী শ্রীপর্ণা এবং তার মেয়ে পাপড়ি। ভালোই কাটছিল তাদের সঙ্গে। তখন মিস্টার বসুর পুলিশের জীবন বেশ রমরমা ভাবেই কাটছে। পাপড়ি তার নয়নের মণি ছিল। হঠাৎ একদিন তাদের আলোর জীবনে অন্ধকার নেমে এলো। একটি বাইক অ্যাক্সিডেন্টে তার বউ এবং পাপড়ি মারা যায়। তার জীবনের একটা সুন্দর অধ্যায় শেষ হয়। আজ পাপড়ি থাকলে হয়তো এই মেয়েটির মতোই বয়স হতো তার। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে আবার জিজ্ঞাসাবাদ শুরু করলো শৈবালকে। আচ্ছা শৈবাল, তুমি নাকি নাইট পার্টিতে যেতে? এমনকি আমি যখন পুলিশ স্টেশনে তোমার নাম বললাম, কিছুজন বলল তোমার নাম নাকি এই খাতায় আগেও ছিল। মাথা নিচু করে ফেলে শৈবাল। হ্যাঁ, মানে বুঝতেই তো পারছেন, বাবা মায়ের আদরের ছেলে আমি। ওই টুকটাক নাইট পার্টি করতাম। একদিন দীপার সাথে মদের নেশায় খুবই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম। পরে ওর বাবা মা আমার নামে কেসও করেছিল, কিন্তু বিশ্বাস করুন এতে আমার কোনো দোষ ছিল না। তবে এসব কথা সবই ঐশানী জানতো। অনেক সময় ঝামেলাও হতো, কিন্তু কি করব, মদের নেশা, নাইট ক্লাব, এইসব আমার একেবারে আসক্ত হয়ে গেছিল। সব শুনে মিস্টার বসু বলেন, আচ্ছা, এইসব গুণও আছে তোমার? তা ঐশানী ছাড়া আর কটা মেয়ের সাথে সম্পর্কে ছিলে? শিপ্রা আমার খুবই ভালো বন্ধু। আসলে শিপ্রার বাবা আর আমার বাবা ছোটবেলাকার বন্ধু ছিলেন। সেই সূত্রে শিপ্রার সাথেও আমার সম্পর্ক ছিল। ভীষণ ভালো বন্ধু ছিলাম আমরা। একসঙ্গে কত নাইট পার্টি করেছি, কত টাইম স্পেন্ড করেছি। তবে হ্যাঁ, শিপ্রার মারা যাওয়াটাও আমি ঠিক মেনে নিতে পারছি না। শিবরা যে মারা গেল সেটা তুমি আর ঐশানী ছাড়া কে কে জানতো? আমাদের পুরো পরিবার জানতো। আমি শিপ্রার সঙ্গে দীঘা বেড়াতে গিয়েছিলাম, 3 দিন কাটিয়েওছি ওর সাথে। সেগুলো সব ঐশানী জানতো, রেগে গিয়েছিল আমার উপর। কিন্তু তাও শিপ্রার মারা যাওয়াটা আমি একদম মেনে নিতে পারিনি। মারা যাবার পর ঐশানী আরও কেমন একটা হয়ে যায়, আরও বদমেজাজি হয়ে গেছিল। ওর একটা লক্ষ্য হয়ে গেছিল যে শিপ্রার খুনিকে যে করেই হোক ও খুঁজে বার করবেই। অনেক সময় আমিও বারণ করেছি এত রিস্ক না নিতে, কিন্তু ওর জেদ, ও একদম কারো কথা শুনতো না। আচ্ছা, শিপ্রা মারা যাবার কারণটা আপনি জানেন? না না, আমি কি করে জানবো? ওকে খুন করা হয়েছে। শিপ্রার সাথে আমার সম্পর্ক ছোটবেলা থেকেই ছিল। অশোক কাকুর সঙ্গে আমাদের বাড়িতেও আসতো। ছোটবেলায় শিপ্রা ভীষণই আরামপ্রিয় মানুষ ছিল, খেতে ভালোবাসতো। আমার নাইট ক্লাবের সঙ্গীও ছিল। লাগাম ছাড়া মানুষ ছিল, অনেকটা আমারই মতো। পার্টি, ড্রিঙ্ক
এই সব কিছু মত্ত ছিলাম আমরা। প্রতি বছর আমরা একসঙ্গে ঘুরতেও যেতাম। ঐশানী এই সম্পর্কের কথাও জানতো। ও প্রথমে মেনে নিতে পারেনি, কারণ ও আমাকে খুবই ভালোবাসতো। আর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আসলে ঐশানীর সঙ্গে আমার সম্পর্কটা তো অদ্ভুতভাবেই হয়েছিল। 2 বছর আগে অষ্টমীর বিকেলে ওর বন্ধু রিয়ার সঙ্গে আমাদের বাড়িতে আসে। একটা হলুদ রঙের শাড়ি পরেছিল, চোখে কাজল, কপালের টিপ, সব মিলিয়ে একেবারে মায়াবী লাগছিল ওকে। ওই দিন শিপ্রাও এসেছিল, কিন্তু আশ্চর্যভাবে আমার এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও ঐশানীকে দেখার পর ওর প্রতি আমার এক অদ্ভুত ভালো লাগা জন্মায়। ওকে দেখে চোখের পলক পড়ছিল না আমার। মনে হচ্ছিল সব যেন ছেড়ে দিই। ওর বান্ধবী রিয়া, ওরই সূত্রে ওর সঙ্গে আমার যোগাযোগ হয়। প্রথমে একদম আমার সঙ্গে কথা বলতে আগ্রহী ছিল না যদিও, কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে বন্ধুত্বটা প্রেমে পরিণত হয়। আর সেটা বুঝতে পেরেছিল শিপ্রাও। অনেক সময় এমনও হয়েছে ঐশানী ফোন করেছে আর শিপ্রা ইচ্ছে করেই ওর ফোন কেটে দিয়েছে। আমি জিজ্ঞেস করায় বলতো, অচেনা নাম্বার। আমার আর ওর সম্পর্কটা একদম শিপ্রার ভালো লাগেনি। ভেবেছিলাম সব ছেড়ে দেব, কিন্তু এই নেশা আমাকে একেবারে পাগল করে দিয়েছে। আমি পারিনি ছাড়তে। আমি পারিনি নাইট ক্লাব, মদের নেশা, কিচ্ছু ছাড়তে পারিনি। ঐশানী কিন্তু সবাইকে ছেড়ে চলে গেল। শিপ্রা কিভাবে খুন হলো কি জানেন আপনি? সেদিন আচমকাই শিপ্রা আমাকে আর ঐশানীকে ডেকে পাঠায়। একটা রেস্টুরেন্টে আমাদের দেখা করার কথাও ছিল। শিপ্রার নাকি আমাদের কিছু বলার আছে, আর আমাদের ওর কথা শুনে মনে হয়েছিল শিপ্রা খুব চিন্তিত। আমরা একসঙ্গে দেখাও করি। হঠাৎ শিপ্রা বলে, একটা ফোন আসছে, দাঁড়া আমি একটু বাইরে থেকে আসছি। তার অনেকক্ষণ পর আমি আর ঐশানী শিপ্রার খোঁজে রেস্টুরেন্ট থেকে বেরিয়েও যাই। গিয়ে দেখি আমাদের গাড়ি পার্কিংয়ের পাশেই অন্ধকার জায়গায় ওর মৃতদেহটা পড়ে আছে। ঐশানী ভীষণভাবে হতাশ হয়ে পড়েছিল। সেই থেকে কি অবস্থায় তখন ছিলেন শিপ্রা? উত্তর দিতে গিয়ে গলা শুকিয়ে আসে শৈবালের। তারপর বলে, দেখে মনে হয়েছিল কেউ যেন গুলি করে ওকে মেরে ফেলেছে। কাউকে সন্দেহ হয় আপনার? দেখুন অফিসার, আমার কাউকে কোনো সন্দেহ হয় না। কে শিপ্রাকে মারতে পারে আমার জানা নেই। তবে ওর বাবা যে প্রভাবশালী মানুষ ছিলেন, আর সেই কারণে অনেকেই কিন্তু ওকে সরিয়ে দিতে চেয়েছিল। তাদের মধ্যেই কেউ হয়তো হবে। ও আই সি। আচ্ছা, আপনি ঐশানীর বন্ধু রিয়াকে চেনেন? হ্যাঁ চিনি, চিনব নাই বা কেন? ঐশানীর বাড়ি আমি অনেকবার গেছি। তখন দেখি গল্প করছে, আর রিয়ার সাথে ব্যক্তিগতভাবে আমার তেমন আলাপ ছিল না। তবে ঐশানীর বন্ধু এটা জানতাম। আমি যখন ঐশানীর বাড়ি যাই তখন রিয়া আমাকে কি বলেছে জানেন? কি বলল? আমি ওদের বাড়িতে গিয়ে রিয়াকে ঐশানী এবং আপনার সম্পর্কের কথা জিজ্ঞাসা করি। সে বলে, জানোয়ার ছেলে একটা দিনও আমার বন্ধুটাকে সে শান্তিতে থাকতে দেয়নি। অনেকবার আমি ওকে বুঝিয়ে বলেছি, তুই এটা থেকে বেরিয়ে আয়, কিন্তু এত শক্ত মেয়ে হওয়ার পরও এই সম্পর্কটা থেকে ও বেরোতে পারেনি। একদিন তো আমাদের এক বন্ধুর দিদির ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্নে যাব বলে আমি ওকে ডাকতে যাই। হঠাৎ দেখি বাইরে থেকে বিশাল চিৎকারের আওয়াজ আসছে। প্রথমে বুঝতে পারিনি, পরে উকি মেরে দেখি শৈবাল সাহা আমার বন্ধুকে প্রচণ্ড গালিগালাজ করছে এবং মদ্যপ অবস্থায় রয়েছে। একবার তো দেখি চুলের মুঠি ধরে মেরেও দিল। ওদের মধ্যে এরকম প্রায়ই চলতে থাকতো। শুনুন অফিসার, আপনি কিন্তু এই জানোয়ার শৈবাল শাহকে কখনোই ছেড়ে দেবেন না। আমি জানি ও আমার বন্ধুকে খুন করেছে, কারণ ও ওকে রেগে গেলেই বলতো তোমার মৃত্যু আমার হাতেই আছে। ও শুধু নেশাগ্রস্তই নয়, ও মানসিক দিক থেকেও ভালো ছিল না। আমার তো মনে হয় ওর মানসিক সমস্যা ছিল। রাত তখন 11টা। সাহাবাড়ির সবার মন ভারাক্রান্ত। ঠাকুরের কাছে আমি কি সত্যি এত ব্যর্থ বাবা?
একজন ছেলেকে খুনি মানুষ করেছি, আর সাহা বাড়ির ঐতিহ্য সব শেষ হয়ে গেল। এই সাহা পরিবারে এত বড় অভিশাপ কেন নেমে এলো মা? অন্যদিকে শৈবালের মা কাঁদতে থাকে ঠাকুরের সামনে। আমি তো জানি মা, আমার ছেলে অনেক অপরাধ করলেও খুনের মতো কাজও করতে পারে না। কোনোভাবে ওকে ফাঁসানো হচ্ছে মা। তুমি দেখো আমার ছেলে যেন দোষ না করে কোনো সাজা না পায়। তখনই পেছন থেকে কে যেন বলে ওঠে, তুমি যতই ঠাকুরের কাছে কাঁদো কেন মা, যেটা সত্যি সেটা সত্যিই থাকবে, তাই না মা? শ্যামাদেবী পেছনে ঘুরে দেখে তার মেয়ে ময়ূরাক্ষী। এ তুই কি বলছিস ময়ূরাক্ষী? মা, আমি যেটা বলছি ঠিকই বলছি। শৈবাল ছোটবেলা থেকে আমাদের সাহা পরিবারের একেবারে ভিন্ন মানুষ। শৈবাল যদি খুন করে থাকে এতে আমি একটু অবাক হব না মা, কারণ সেই শৈবাল অনেক বদলে গেছে। ছোটবেলায় যেই শৈবাল রাখির দিন আমাকে রাখিতে গিফট দেবে বলে পয়সা জমিয়ে একটা ডায়েরি আর পেন দিয়েছিল, আর সেই শৈবাল বড় হয়ে ভাইফোঁটার দিন মদ্যপ অবস্থায় তার দিদির গায়ে হাত তুলতেও তার হাত আটকায়নি। তার ব্যাপারে আর কি বলা থাকতে পারে বলো মা? ভাইফোঁটার দিন আমি শৈবালের আশায় বসেছিলাম জানো তো, কিন্তু শৈবাল যে নেশার করে তার দিদিকে মেরেছে সেটা তার মাথায়ই ছিল না। এই কথা বলে ময়ূরাক্ষী কাঁদতে কাঁদতে ঘরের ভেতর ঢুকে যায়। তাকে কাঁদতে দেখে তার মেয়ে বলে, মা মা তুমি কেঁদো না, দেখো এই পুলিশ কাকু মামাকে ঠিক ছেড়ে দেবে। কোনো উত্তর দেয় না ময়ূরাক্ষী। সে আনমনে শৈবালের বেডরুমে যায়। সে তাকায় একটি ফটোর দিকে, সাহেব, শৈবাল, তুহিন আর তার মাঝে ময়ূরাক্ষী। এই ছবিটা সম্ভবত যখন তারা পিকনিক করতে গিয়েছিল তখনকার ছবি। কত ভালো ছিল দিনগুলো। অন্যদিকে সাহেব তার বউকে বলে, দেখো, আমার শৈবালের প্রতি কোনো মায়া নেই, কিন্তু একটা মেয়েকে এইভাবে মারলো। তুমি কিভাবে শিওর হচ্ছ যে শৈবালই কাজটা করেছে? তোমার মনে নেই সেইবার রতন গুন্ডার ছেলেকে কিভাবে মারছিল? আমি আর তুহিন না থাকলে তো ওই ছেলেটা মরেই যেত। সেটা কেন মেরেছে কারণটা দেখো। শিপ্রার সাথে অসভ্যতা করছিল ওরা, তাই শৈবাল অতটা রেগে গেছিল। সেটা ঠিক বলেছ, কিন্তু কিন্তু মদ খেলে যে মানুষ খুন করতে পারে এটা তো বুঝেছো। রাত তখন 12টা। প্রশ্নে জর্জরিত হচ্ছে শৈবাল। আচ্ছা, আপনি পল্লবী বলে কাউকে চেনেন? হ্যাঁ, বুঝতেই তো পারছেন, অল্প বয়সে হাতে বেশি টাকা থাকলে যা হয় ওই আর কি। একটু মেয়েদের সাথে নাইট ক্লাবেই তো থাকতাম, আর এখানেও পল্লবীর সাথে আলাপ হয়েছে। তবে ওই মেয়েটা একটু অন্যরকম ছিল। এক এক সময় কেমন যেন করতো, আবার এক এক সময় ভালো করে কথা বলতো। শুনেছি ও নাকি ড্রাগে অ্যাডিক্টেড ছিল। পল্লবীর বাড়িতে কে কে আছে? দেখুন, আমি সবার বাড়িতে কে কে আছে অত বলতে পারবো না, তবে এটুকু জানি আমার ছোট ভাই মানে তুহিন, তার বান্ধবীর সাথে পল্লবীর একটা বন্ধুত্ব ছিল। মানে আপনার ছোট ভাইও এর সাথে যুক্ত? না না, আমার ভাই তুহিন এসবের মধ্যে নেই, ওর বান্ধবীর চেনা হলো পল্লবী। আচ্ছা, আপনার ছোট ভাই তুহিনের বান্ধবীর নাম কি? ওর নাম পাপিয়া, সেও তুহিনের সাথে একই কলেজে পড়ে। আপনি একটু পাপিয়ার বাড়ির ঠিকানাটা বলতে পারবেন? দেখুন, সেটা আমার ভাই জানে, আপনি একবার আমার ভাইকেই জিজ্ঞেস করুন। এবার সাহাবাড়িতে গিয়ে মিস্টার বসু তুহিনের খোঁজ করতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আশ্চর্য, শৈবালের পর এবার আপনি তুহিনকে নিয়ে, কিন্তু তুহিনকে নিয়ে কি করবেন? আরে, আপনাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুহিনের সাথে আমার একটু ব্যক্তিগত কথা আছে। তুহিন আসার পর মিস্টার বসু তাকে বলে, আচ্ছা, পাপিয়া আপনার ছোটবেলাকার বন্ধু? ও আমার আর্ট কলেজের বন্ধু। বেশ, পাপিয়ার বাড়ি কোথায় বলতে পারবেন? হ্যাঁ, কেন বলতে পারবো না, চলুন আমি নিয়ে যাচ্ছি। যথারীতি পাপিয়ার বাড়িতে প্রবেশ করে তারা। পাপিয়া, পাপিয়া। হঠাৎ সাড়া দেয় একটি মেয়ে। পরনে একটা হালকা রঙের সালোয়ার পরেছিল মেয়েটি। মিষ্টি হেসে তুহিনের দিকে তাকিয়ে বলে, কিরে,
তুই হঠাৎ এই সময়? আমার সাথে পুলিশ অফিসার মিস্টার বসু আছেন। মানে আমাকে কি দরকার? আচ্ছা পাপিয়া, তুমি পল্লবীকে চেনো? হ্যাঁ চিনি, কিন্তু কেন, কি হয়েছে পল্লবীর? সেটা পরে বলবো, আগে বলুন পল্লবী আপনার কি হয়? পল্লবী আমার নিজের দিদি নয়। বাবা মা চলে যাবার পর ও একটু ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। অনেক ডাক্তার দেখিয়েছি আমরা, কিন্তু তারপরেও ঠিক হয়নি। আমার থাকা বলতে শুধু আমার দিদি। আপনি কি জানেন আপনার দিদি তুহিনের দাদার সাথে নাইট ক্লাবে টাইম স্পেন্ড করত? তুহিনের দিকে তাকিয়ে মাথা নিচু করে পাপিয়া বলে, আমি জানি, আমি সবটাই জানি। আমি চাইলে তুহিনকে বলে দিতেই পারতাম, কিন্তু আমি বলিনি। কারণ তুহিনের বাবা কাকাবাবু জানতে পারলে যদি আমাকে ওই বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়, সেই ভয়ে আমি কিছু বলিনি। কারণ ওদের ফ্যামিলিকে আমার খুব ভালো লাগে, ওরা কত সুন্দর মানুষজন। আপনি নিশ্চয় জানেন যে ওই বাড়ির মেজ ছেলে শৈবাল সাহা খুনের অপরাধে জেলে আছে? হ্যাঁ জানি। আচ্ছা পল্লবী এখন কোথায়? ও এখনো বাড়িতে ফেরেনি। আমারও চিন্তা হচ্ছে যে এত দেরি করে তো দিদি কখনো ফেরে না, কিন্তু আজ এত দেরি হচ্ছে। ঠিক আছে পাপিয়া, তুমি রেস্ট নাও, পরে দরকার পড়লে নিশ্চয়ই আসবো। এই বলে তারা রওনা দেয়। পুলিশ স্টেশনে পৌঁছানোর পর মিস্টার বসু শুনতে পায় যে একটি মেয়ে নাকি আবার খুন হয়েছে। কিছুটা অবাক হয়ে যায় মিস্টার বসু। মেয়েটি নাকি নাইট ক্লাব থেকে ফিরছিলেন, তখনই নাকি এই ঘটনা ঘটে। হন্তদন্ত হয়ে চলে যায় মিস্টার বসু, গিয়ে দেখে একটি মেয়ে মদ্যপ অবস্থায় পড়ে আছে। মিস্টার বসু তাড়াতাড়ি করে তার ফোর্সকে বলে মেয়েটির বডি পোস্টমর্টমের জন্য পাঠাতে। মেয়েটির ব্যাগ খুলতেই একটি আধার কার্ড পাওয়া যায়। সেখানে ছিল মেয়েটির বাড়ির অ্যাড্রেস। মেয়েটির বাড়িতে গিয়ে অবাক হয়ে যায় মিস্টার বসু, কারণ বাড়িটা ছিল পাপিয়ার বাড়ি, অর্থাৎ মেয়েটি হলো পল্লবী। পাপিয়া খবরটা শুনে মাথা ঘুরে পড়ে যায়। চোখে জল দেওয়ার পর জ্ঞান আসে পাপিয়ার। কাঁদতে কাঁদতে সে বলে, আমি ভাবতে পারিনি যে দিদি চলে যাবে। দিদি আমার একমাত্র ভরসা ছিল, আজ দিদিও আমায় ছেড়ে চলে গেল। তবে কে খুন করতে পারে দিদিকে আমি সত্যি জানি না। দিদি অ্যাডিক্টেড ছিল, তবে ওর কোনো শত্রু ছিল না। আমি বুঝতে পারছি না ওকে কে খুন করলো। পুলিশ স্টেশনে শৈবাল সাহাকে বলার পর শৈবাল বলে, সে কি, পল্লবী মার্ডার হয়েছে? এবার কিন্তু আমার সন্দেহ আপনার দিকেই যাচ্ছে। কি বলছেন আপনি? আমি তো জেলে, আমি কি করে মারবো? সময়ের সাথে সব উত্তর পেয়ে যাবেন। একটার পর একটা মৃত্যু, প্রথমে শিপ্রা, তারপর ঐশানী, এখন পল্লবী। কে রয়েছে এর পেছনে সেটা তো জানতেই হবে। মিস্টার বসু পাপিয়ার সাথে কথা বলে। আচ্ছা পাপিয়া, বলো তো, তোমার দিদির কোনো বন্ধু ছিল? দেখুন, আমি তো আর্ট কলেজ নিয়েই থাকতাম, আঁকাই আমার সব। দিদির বন্ধু বলতে ওই নাইট ক্লাবের কজন বন্ধু ছিল, তার মধ্যে শৈবাল দত্তও ছিল। আর তো তেমন কেউ ছিল না। আমার চেনার মধ্যে সুচরিতা, তুহিন এবং শিপ্রাও ছিল। তবে শিপ্রাদি তো মারা গেছে, আর শিপ্রাদির সঙ্গে দিদির খুব ভালো সম্পর্ক ছিল। শিপ্রাদি মারা যাওয়াতে ও খুব ভেঙেও পড়েছিল, তারপর আস্তে আস্তে ঠিকও হয়ে যাচ্ছিল। আচ্ছা, শিপ্রাকে কে মার্ডার করতে পারে, তুমি কিছু জানো? না, আমি সব কিছু তো জানি না। আসলে আমি আঁকা নিয়ে থাকতে ভালোবাসতাম, আমি এইসব ব্যাপারে ঠিক থাকতে পছন্দ করি না। পাপিয়া, এই যে সুচরিতার কথা বললে, সুচরিতার বাড়ি কোথায় বলতে পারবে? হ্যাঁ, কেন পারবো না। সুচরিতাদের পুরো নাম সুচরিতা চক্রবর্তী। শুনেছি তুহিনদের বাড়িতে যিনি পুজো করেন সেই তারই মেয়ে। আসলে সুচরিতা একজন পুরোহিতের ফ্যামিলির মেয়ে, তো সে রোজ নাইট ক্লাবে আসে, এটা ওর বাড়ির কেউ পছন্দ করতো না। কিন্তু তাও পল্লবী, সুচরিতা এবং শিপ্রা এদের বন্ধুত্ব খুব ভালো ছিল। আর দিদি তো সুচরিতা আর শিপ্রাকে খুবই ভালোবাসতো। আচ্ছা পাপিয়া, পুরোহিতের মেয়ে নাইট ক্লাবে যায়, এই ব্যাপারে পল্লবী তোমায় কখনো কোনো কিছু বলেনি? হ্যাঁ, একটুখানি বলেছিল। সুচরিতা নাকি নাইট ক্লাবে যেত একটা কারণে, ও নাকি একজনকে ভালোবাসতো। প্রথম যখন ওর সাথে সুচরিতার দেখা হয়, সে নাকি নাইট ক্লাবেই টাইম স্পেন্ড করতো, তার জন্যই নাকি সুচরিতা নাইট ক্লাবে যেত। আচ্ছা, তাহলে ছেলেটি কে? নাম তো আমি জানি না। তারপর দিন সকালে ঐশানী মার্ডার কেসের তদন্ত করতে আসে অবিনাশ বসু।
মিস্টার বসুর থেকে এই খুনের সব কথা শোনেন তিনি, সাথে শিপ্রা এবং পল্লবীর মার্ডারের খবরও পান। অবিনাশবাবু তদন্ত করতে একবার শিপ্রার বাড়ি যায়, বাবা এবং মায়ের সঙ্গে কথা বলে। সেখান থেকেই শিপ্রার ব্যাপারে অনেক কথা জানতে পারে। তার যে নাইট ক্লাব অ্যাডিকশন, তারপর মদের নেশা আছে, সেই সব কিছু জানতে পারে। আরও জানা যায় যে শিপ্রা এবং শৈবাল কতটা ভালো বন্ধু ছিল। শৈবাল অনেকটা শিপ্রার কারণেই মদে অ্যাডিক্টেড হয়েছিল। তার নাইট ক্লাবে যাওয়া শুরু হয় শিপ্রার কারণে। অন্যদিকে ঐশানীর বাড়ি যায় অবিনাশবাবু। তার মায়ের অবস্থা দেখে বেশি কিছু বলতে পারেনি অবিনাশবাবু। তার মাকে অবিনাশবাবু কথা দেয়, আমি আপনার মেয়ের খুনিকে ঠিক খুঁজে বার করব। মাথা নিচু করে চলে আসে অবিনাশ। অবিনাশ এবং মিস্টার বসু ঠিক করে সুচরিতার বাড়ি যাবে, অর্থাৎ চক্রবর্তীর বাড়ি। তারা চক্রবর্তী বাড়িতে গিয়ে সুচরিতার খোঁজ করে। পুরোহিত চক্রবর্তী মশাই বেরিয়ে আসে। আপনারা এখানে? সুচরিতাকে ডেকে দিন না। কেন, সুচরিতাকে আপনাদের কিসের দরকার? আসলেও বেশ কয়েকদিন হলো আমাদের বাড়িতে থাকে না। কথাটা শুনে অবিনাশবাবু বলেন, তাহলে আমরা যে শুনেছিলাম সুচরিতা নাকি শৈবাল সাহার বন্ধু, একসাথে নাকি ওরা নাইট ক্লাবে টাইম স্পেন্ড করত। আমি সুচরিতাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু নাইট ক্লাবে যাওয়া চাই। কিছুটা ওই শৈবালের জন্য। সুচরিতা প্রথম থেকেই এরকম ছিল না মোটেই। শিপ্রা আর শৈবাল ওকে প্রথম নাইট ক্লাবে নিয়ে যায়, তারপর আস্তে আস্তে কেমন যেন পাল্টে যায়। আচ্ছা, পল্লবীকে চেনেন? হ্যাঁ, চিনব না কেন? বলে চক্রবর্তী বাবু তার গিন্নিকে ডাক দেয়। এরপর অবিনাশবাবু, চক্রবর্তী মশাই, শিপ্রা, শৈবাল এবং সুচরিতার বন্ধুত্বের কথা জিজ্ঞেস করে। তখন হাসতে হাসতে চক্রবর্তী বাবু বলেন, আর বলবেন না, শৈবাল তো সাহাবাড়ির ছেলে, কিন্তু হরিদাস বাবু যা রক্ষণশীল, শৈবাল মোটেও তেমনটা ছিল না। আর শিপ্রা হচ্ছে রজত বাবুর মেয়ে। রজত বাবুর সঙ্গে সাহাবাড়ির ভীষণ সুন্দর সম্পর্ক ছিল। সেই সূত্রেই শিপ্রা আর শৈবালের মধ্যে বন্ধুত্ব ছিল। সুচরিতা আমার মেয়ে হওয়ায় প্রায়শই ও ওই বাড়িতে যেত, তখন থেকেই ওদের তিনজনের বন্ধুত্ব। অন্যদিকে শিপ্রা এবং শৈবাল ছোট থেকেই তো একসাথে বড় হয়েছে। সুচরিতাও ছিল তার মধ্যেই। তবে আমরা তো পুরোহিত, সবকিছু ওদের পরিবারের সাথে আমাদের খাপ খাওয়াতও না। তাও সুচরিতা শিপ্রা এবং শৈবালকে এত ভালোবাসত, আর আমি ওদেরকে বাধাও দিতাম না। আচ্ছা, আপনি নিশ্চয়ই শুনেছেন ঐশানী সরকারকে খুন করার অভিযোগে শৈবাল সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, মানে শুনেছি যে শৈবাল নাকি ঐশানী সরকারকে খুন করেছে। ঐশানীকে আমিও চিনি, বড় ভালো মেয়ে ছিল, যেমন মিষ্টি কথা। তবে সে তো ভীষণই কাজ পাগল মেয়ে ছিল। বাড়িতে মা একা থাকতো, একটাই মেয়ে ছিল। তবে কোনো কিছুর যদি মাথায় কেস চাপতো, ও সবকিছু ভুলে সেই কেসটা নিজের হাতে নিয়ে সমাধান করার চেষ্টা করত। রাস্তায় যখন দেখা হতো তখনই হেসেই কথা বলতো। তবে শৈবাল কেন যে ওকে মারলো তা কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার কি মনে হয় শৈবাল কেন ওনাকে মারতে পারে? দেখুন স্যার, আমার মনে হওয়াতে তো কিছুই যায় আসে না, তাই না? তবে শৈবাল যে পরিমাণ লাল জল খেত, ওর পেটে লাল জল পড়লে ওর আগের চোটে কাকে কি করতো সেটা স্বয়ং মা দুর্গাই জানেন। আচ্ছা, আপনি সাহাবাড়িতে অনেকদিন ধরে পুজো করছেন না? হ্যাঁ, মানে সাহাবাড়িতে আমাদের পূর্বপুরুষরাও পুজো করত। আমার কোনো পূর্বপুরুষ নাকি স্বপ্ন দেখেছিল যে সে নাকি সাহাবাড়িতে দুর্গাপুজো করছে। তারপর থেকেই সাহাবাড়ির সাথে আমাদের সম্পর্ক। সব শুনে অবিনাশবাবু বললেন, আমাদের এই কেসটা তদন্তের জন্য আপনার মেয়ে সুচরিতাকে খুব প্রয়োজন। আহা, বললাম না যে আপনাকে যে ও বাড়িতে নেই? আপনি বরং একটু পরেই আসুন। চক্রবর্তী বাবুর হঠাৎ এমন আচরণ দেখে অবিনাশ বলে ওঠে, আচ্ছা, সুচরিতার নাম করতে আপনি এভাবে এড়িয়ে যাচ্ছেন কেন? আরে, আমি এড়িয়ে কেন যাব? আমি তো বললাম ও বাড়িতে নেই। আপনি বরং পরে আসুন, ওর সাথে কথা আমি আপনাকে বলিয়ে দেব। ঠিক আছে, কথা বলিয়ে দেবেন। তবে আপনার মেয়ে সুচরিতা সম্পর্কে একটু বলুন তো। সুচরিতা আমার খুব আদরের মেয়ে। অনেক কষ্ট করে ওকে বড় করেছি। ওর যখন 11 বছর বয়স, তখন ওর মা, মানে আমার স্ত্রী, আমাদেরকে ছেড়ে চলে যান। তারপর থেকে আমি ওকে বড় করেছি। ওকে কখনো ওর মায়ের অভাব বুঝতে দিইনি।
যখন একটু বড় হলো আমি ওকে প্রত্যেক বছর দুর্গাপুজোয় সাহাবাড়িতে নিয়ে যেতাম। আমাকে শৈবাল, সাহেব, ময়ূরাক্ষী, তুহিন এরা সব কাকু বলেই ডাকতো। আসলে একটু বেশি বয়সী বিয়ে করেছিলাম তো, তাই ওই পুজো করেই যা পেট চলে আমাদের। অনেক সময় মেয়েটাকে একটা সুন্দর জামাও কিনে দিতে পারিনি, কিন্তু হরিদাস আমার মেয়ের জন্য অনেক করেছে। সত্যি হরিদাস সাহা মানুষটা বড়ই ভালো। তবে শৈবাল অন্য রকমের ছেলে। প্রথম সুচরিতা যখন ওই বাড়িতে যেত ও কারোর সাথেই মিশত না, নিজের মতোই থাকতো। শ্যামাদেবীর সাথেই ঘুরতো। শ্যামাদেবী ওকে খুব ভালোবাসেন। পরে আস্তে আস্তে বাড়িতে যখন শিপ্রা এলো, তখন শৈবাল এবং শিপ্রা আস্তে আস্তে সুচরিতার সাথে বন্ধুত্ব করল। সেই থেকেই ওদের বন্ধুত্বের সূত্রপাত। আর হ্যাঁ, ঐশানী মা, ও তো আমার মেয়েকে ভীষণই ভালোবাসত। একবার মনে আছে, সুচরিতা মা বাড়ি ফিরছিল, কটা গুন্ডা ওকে অ্যাটাক করেছিল। হঠাৎ কোথা থেকে ঐশানী এসে ওদের সব ছেলেগুলোকে থ্রেট দেয়। আবার একদিন তো সুচরিতার জন্য একটা সুন্দর গ্রাউন্ডও কিনে এনে দিয়েছিল। সুচরিতা সাজতে খুবই ভালোবাসে, সেই জন্যই এনে দিয়েছিল। কিন্তু ঐশানী মা যে এইভাবে চলে যাবে তা কখনোই ভাবতে পারিনি। পরের দিন বিজয়া দশমী। দেবী দুর্গা চলে যাবেন নিজের বাড়িতে। সবার মন ভারাক্রান্ত। এমনিতেই রীতি অনুযায়ী সাহা পরিবারের দশমী একটু অন্যরকম ভাবে হয়, কিন্তু এবছর যেন সব উলট পালট হয়ে গেছে। সাহা পরিবারের কারোর মন ভালো নেই। তাদের ছেলে শৈবাল সাহা জেলে রয়েছে, তাও একটি মেয়েকে খুন করার অপরাধে, যে মেয়েকে তারা ভেবেছিল পুত্রবধূ করে তুলবে। কিছু উপায় না থাকায় দশমীর রীতি মানতেই হচ্ছে। কোনো রকম ভাবে বিদায় জানাতে হচ্ছে মা দুর্গাকে। অন্যদিকে পুলিশ অফিসার বসু এবং সিআইডি অফিসার অবিনাশ বাবু খুঁজে চলেছে ঐশানী সরকারের খুনের আসল দোষীকে। সাহা পরিবারের দশমীর বরণ শুরু হলো। শ্যামাদেবী বরণ শুরু করলেন মা দুর্গা। বরণ করতে করতে তিনি অঝোর নয়নে কাঁদলেন এবং মা দুর্গাকে বললেন, মা, তুমি তো জানো আমার ছেলে হাজার অপরাধ করলেও আমি জানি সে কাউকে খুন করতে পারে না। মা, তুমি তো আজ কৈলাসে চলে যাচ্ছ। দেখো মা, যাতে আমার ছেলের সাথে আর কোনো অন্যায় না হয়। প্রতি বছরের মতো এবছরও মা দুর্গার বিদায় হয়ে গেল। অবিনাশ বাবু আবার চক্রবর্তী বাবুর বাড়ি গেলেন সুচরিতার খোঁজে। গিয়ে সাথে সাথেই চক্রবর্তী বাবুকে বললেন, আমরা একটু সুচরিতার বেডরুমে যেতে চাই, যদি আপনি আপত্তি না করেন। এ বাবা, আপনি এসব কি বলছেন? কেন আপত্তি থাকবে? যান না, যান। অবিনাশ বাবু সুচরিতার বেডরুমে যায়। হঠাৎ তার মনে হয় চক্রবর্তী বাবু কাউকে যেন ফোন করল। অবিনাশ বাবু সুচরিতার বেডরুমের সমস্ত আসবাবপত্র ঘেটে দেখেন। হঠাৎ তিনি একটি ডায়েরি পান। ডায়েরি খুলে দেখতেই তিনি অবাক হয়ে দেখেন তাতে সুচরিতার সাথে পাপিয়া এবং পল্লবী বলে মেয়েটির ফটো। ফটোটা নিজের কাছে রেখে দেন অবিনাশ বাবু। আর যেন একটা চিঠি পান, সেটিও নিজের কাছে রেখে দেন তিনি। সঙ্গে সঙ্গে চক্রবর্তী বাবুকে বলে ঘর থেকে বেরিয়ে যান। গিয়ে মিস্টার বসুর সাথে পুরো ব্যাপারটা আলোচনা করেন। তারা বোঝার চেষ্টা করে যে এই ফটোটার মানে কি, সুচরিতা, পল্লবী এবং পাপিয়ার মধ্যে সম্পর্কটা ঠিক কি। তারা তৎক্ষণাৎ পাপিয়ার বাড়ি যায়। পাপিয়া ওদের দেখে জিজ্ঞেস করে, এ কি আবার আপনারা? আচ্ছা পাপিয়া, তোমাদের পদবী কি? কেন তুহিন বলেনি আপনাদের? আমাদের পদবী চ্যাটার্জি। অবিনাশ বাবুর মনে খটকা লাগে। সে মিস্টার বসুকে ইশারা করে। পাপিয়াকে বলে, আচ্ছা পাপিয়া, আমাদের জন্য একটু জল আনবে? পাপিয়া চলে গেলে সেই সময়ের সৎ ব্যবহার করে অবিনাশ বাবু। যে ফাইল দেখতে পায় সেই ফাইলটা খুলে দেখে পাপিয়ার আধার কার্ড এবং সেখানে লেখা পাপিয়া চক্রবর্তী। অবিনাশ বাবু আর মিস্টার বসু তখন অনেক কিছু বোঝা হয়ে গেছে। তারা সেই আধার কার্ডটা নিজের কাছে লুকিয়ে রাখে। এবার যথারীতি পাপিয়া আসে এবং তাদের জল দেয়। তারা জল খেয়ে আসি বলে চলে যায়। সেদিন রাতে কারণবশত পাপিয়া ফাইল থেকে আধার কার্ডটি বের করতে যায়,
গিয়ে দেখে তার আধার কার্ড নেই। অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কিছুতেই সেই আধার কার্ড পাওয়া যায় না। এদিকে অবিনাশবাবু এবং মিস্টার বসুর কেমন যেন সন্দেহ বাড়তে থাকে পাপিয়ার দিকে। তাদের মনে প্রশ্ন জাগতে থাকে, পাপিয়ার আধার কার্ডে চক্রবর্তী লেখা, তাহলে সে নিজের টাইটেল চ্যাটার্জি বলছে কেন? তিনটি মৃত্যুর মধ্যে পাপিয়ার কি কোনো হাত আছে? এই ঘটনার পর পাপিয়া তার বন্ধু তুহিনকে ফোন করে এবং বলে যে তার আধার কার্ড চুরি হয়ে গেছে। অন্যদিকে অবিনাশবাবু এবং মিস্টার বসু সুচরিতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তৎপর হয়ে ওঠে, কিন্তু সুচরিতার সাথে কথা বলার সুযোগ হয়ে ওঠে না। শৈবাল বাবুকে অবিনাশবাবু কথায় কথায় বলে, আচ্ছা শৈবাল বাবু, সুচরিতার সাথে তো আপনার বন্ধুত্ব ছিল, তো সুচরিতার পদবি তো চক্রবর্তী। হ্যাঁ, কিন্তু এর মধ্যে সুচরিতা এলো কোত্থেকে? তার কথায় কেমন যেন একটা ভয় ছিল। মিস্টার বসু তার চাউনি দেখে জিজ্ঞেস করে, আচ্ছা ওইশানি যে মার্ডার হয়েছে তার কথা বলতে আপনার তো এত ভয় নেই, তাহলে সুচরিতার নাম করতে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আসলে সুচরিতা তো চক্রবর্তী কাকুর মেয়ে, তাই আর কি। আচ্ছা, আপনার ভাই তুহিনের বান্ধবী পাপিয়া, তার দিদি পল্লবী মানে আপনার বন্ধু, তার পদবি কি ছিল বলুন তো? চট্টোপাধ্যায়। অবিনাশবাবু মুচকি হেসে বলে, সত্যি বলুন তো, চট্টোপাধ্যায় নাকি চক্রবর্তী? কেন চক্রবর্তী হবে কেন? কারণ আপনার ভাই মানে তুহিন, সেও বলেছিল যে পল্লবীরা চ্যাটার্জি, কিন্তু তার আধার কার্ড তো বলছে তারা চক্রবর্তী। দেখুন, আমি আপনাদের অনেকবার বলেছি আমি বেশি কিছু জানি না, আমাকে কেন জোর করছেন? মিস্টার বসু এবং অবিনাশবাবু খানিকটা জোর করে শৈবাল বাবুকে বলেন, কি যাতা বলছেন? কেন আমার সাথে কি সবার সম্পর্ক থাকবে? এই কথা বলে মাথা নিচু করে ফেলে সে। আসলে শিপ্রার সাথে সুচরিতার কিছু কিছু সময় ঝামেলা লাগতো। আসলে শিপ্রা আমাকে খুব ভালোবাসতো তো, আর সুচরিতা ছিল একদম সাদামাটা, ও অত কিছু বুঝতো না। এই কথা বলে মাথা নিচু করে ফেলে সে। কিছুতেই হিসাব মেলাতে পারছিল না অবিনাশবাবু যে প্রত্যেকটা খুনের রহস্যটা কি। প্রথমে শিপ্রা, তারপর ঐশানী, তারপর পল্লবী, এই তিনজন শৈবাল সাহার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এই তিনজনকে মরতে হলো কেন? সন্ধ্যের ঠিক 6টা চক্রবর্তী বাবুর বাড়িতে বেল বাজল। হাসি মুখে দরজা খুলে দিল চক্রবর্তী বাবু। ভেতরে প্রবেশ করলো সুচরিতা। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না বাবা, কোনো অসুবিধা হয়নি। সুচরিতার ড্রেস দেখে মনে হচ্ছিল যে কোনো এক নামকরা ট্রেনিং ইনস্টিটিউশন থেকে সে ফিরছে। বাবা একটু জল দাও না, খাই। রাত 8টা বাজে, আবার বেলটা বাজে। ঘরে প্রবেশ করে অবিনাশবাবু। অবিনাশ সুচরিতাকে দেখে চিনতে পারে, কারণ তার সাথে যে ফটোটা ছিল সেটার সাথে সুচরিতার মুখটা মিলে যাচ্ছে। নিজের পরিচয় দেয় অবিনাশবাবু। সুচরিতাকে বলে, আপনার বন্ধু শৈবাল সাহা অ্যারেস্ট হয়েছে, জানেন তো? ঐশানীকে নিশ্চয়ই জানেন। হ্যাঁ, ও তো অ্যাডভোকেট ছিল, কয়েকবার কথা হয়েছিল ওর সাথে। তারপর অবিনাশ শিপ্রার কথা তোলে। শিপ্রার কথা শুনে কিছুটা এড়িয়ে যায় সুচরিতা, বলে ওঠে, আচ্ছা সিম, একটু কফি খান। না, সেসব পরে হবে, আগে বলুন শিপ্রাকে চেনেন? হ্যাঁ চিনি, খুব ভালো করেই চিনি। শুধু শিপ্রাকে কেন, ওর পুরো ফ্যামিলিকেই চিনি। কেমন যেন রাগ করতে দেখা গেল সুচরিতাকে। অবিনাশবাবুর মনে খটকা লাগলো। কেমন যেন রাগ করতে দেখা গেল সুচরিতাকে। হোয়াট হ্যাপেন? শিপ্রার নাম শুনে আপনার রাগ হচ্ছে কেন? আরে না না, এমনি। হঠাৎ অবিনাশবাবু তার পকেট থেকে সেই ফটোটা বার করে, যে ফটোটাতে পল্লবী, পাপিয়া আর সুচরিতা একসাথে রয়েছে। সুচরিতা ফটোটা দেখে বলে, এই ফটোটা আপনি কোথা থেকে পেলেন? সেটা বলবো, আগে বলুন এই ফটোটার মানে কি? পল্লবী তো আপনার বন্ধু, তাহলে পাপিয়া আপনার বন্ধু কি করে হলো? আর পল্লবীরা নাকি চ্যাটার্জি, অথচ আধার কার্ডে চক্রবর্তী কি করে? সত্যিটা বলুন, কি লুকানো আছে এর মধ্যে? আসলে আমরা কাউকে জানাতে চাইনি। আসলে আমি পাপিয়া পল্লবী বোন। আচ্ছা সুচরিতা, আপনারা যে 3 বোন,
সেটা সাহাবাড়ির কেউ জানে? না, জানি না। আমার মায়ের মতো পরিস্থিতি আর যেন কারো না হয়, তাই আমি এ বাড়িতে বড় হয়েছি, আর ওরা অন্য বাড়িতে। জিজ্ঞাসা করলে ওরা বলতো যে ওদের বাবা মা নেই, আমার বাবাই ওদের। কি বলছো তুমি? হ্যাঁ, সাহাবাড়ির সাথে শিপ্রাদের বাড়ির ভালোই সম্পর্ক আছে। সাহাবাড়ির সবাই খুবই ভালো, সরল মনে ওরা শিপ্রাদের সব বলে দেয়। তাই আমার মায়ের মতো আমাদের পরিণতিও হোক, সেটা আমার বাবা চাইনি। অবিনাশবাবু কিছুটা চমকে গিয়ে বলেন, মায়ের মতো পরিণতি মানে? সুচরিতা কাঁদতে কাঁদতে বলে, আমি তখন অনেক ছোট, 10 বছরের মেয়ে। পল্লবী 5 বছরের, আর পাপিয়া 3 বছরের। শিপ্রার বাবা একদিন পুরো ড্রিঙ্ক করে এক বৃষ্টি রাতে আমাদের বাড়িতে আসে। চেনাশোনা ছিল বলে মা দরজা খুলে দিয়ে বসতে বলে, কিন্তু শিপ্রার বাবা সেই সুযোগ নিয়ে আমার মায়ের সাথে নোংরামো করে। মা সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে। তারপর থেকে পাপিয়া আর পল্লবীকে বাবা অনেক দূরে পাঠিয়ে দেয়। আর আমার কথা যেহেতু সাহাবাড়ির লোক জানতো, তাই আমি ইচ্ছে করেই ওদের সাথে বন্ধুত্ব করেছিলাম। নাইট ক্লাবে যেতাম। তবে শিপ্রাকে মার্ডার করলো কে, এই নিয়ে আমি কিছুই জানি না। আচ্ছা, আপনার বোন পল্লবী, ও তো মার্ডার হয়েছে, সে ব্যাপারে আপনি কিছু জানেন না? আমি পুজোর ছুটির জন্য আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউশনের বন্ধুদের সাথে কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। বাপির ফোন পেয়ে জানতে পারলাম যে পল্লবী মার্ডার হয়েছে। আপনি বললেন সাহা পরিবার শুধু আপনার কথা জানতো বলে আপনি ওদের খুব ক্লোজ ছিলেন, তাই শিপ্রা এবং শৈবালের সঙ্গে নাইট ক্লাবে যেতেন। কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে, পল্লবীও তো শিপ্রা এবং শৈবালের খুব কাছের একজন ছিল, নাইট ক্লাবেও যেত। আপনি সে ব্যাপারে জানতেন না? আসলে ওরা কেউই জানে না যে পল্লবী আমার বোন। একদিন মদ্যপ অবস্থায় শৈবল পল্লবীর সাথে নোংরা সম্পর্ক করতে চায়। পল্লবী শৈবলের এই রূপ দেখেও আমাকে বলে সব কথা। আমি পল্লবীকে বলি, তুই শৈবল এবং শিপ্রার সঙ্গে নাইট ক্লাবে যাওয়ার অভিনয় কর। পল্লবী কখনো ড্রিঙ্ক করতো না। পল্লবী শৈবল এবং শিপ্রার সঙ্গে মিশে ওদের রেগুলার আপডেট আমাকে দিত, যেটা আমার ভীষণভাবে দরকার ছিল। তবে আমি বা পল্লবী কেউই পাপিয়ার খুনের ব্যাপারে জানি না। অবিনাশবাবু ঠিক করলো ঐশানীর বাড়ি আরেকবার যাবে। সে যথারীতি গেল। ঐশানীর বাড়ির পেন্টিং গুলো খুব সুন্দর। সব পেন্টিং গুলো তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ তার চোখ পড়লো একটা পেন্টিং এর দিকে। সে কি, এটা যেন উনি আগেও কোথাও দেখেছেন। ভাবতে ভাবতে তার মনে পড়ল, হ্যাঁ, এই পেন্টিং তো উনি সাহা বাড়িতে দেখেছেন। পেন্টিংটা বেশ ভালো করে দেখে হাত দিতে হঠাৎ তার মনে হলো পেন্টিং এর পেছনে কিছু যেন একটা রয়েছে। অবিনাশবাবু পেন্টিংটা সরাতে একটি চিঠি এবং একটি ছবি নিচে পড়ল। অবিনাশবাবু চিঠিটা পড়তে গিয়ে খানিকক্ষণ অবাক হয়ে গেলেন। দুপুর 12টা, সাহাবাড়িতে বেল বাজল। অবিনাশবাবু দরজা খুলতেই সাহাবাবু তুহিনের খোঁজ করতে লাগলেন। তুহিনের খোঁজ করায় সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই ভর দুপুরবেলা তুহিনকে তাদের কিসের দরকার? তুহিনকে ডাকুন, সব বলছি। তুহিন সামনে এসে পড়ল। অবিনাশবাবু এবং মিস্টার বসু তুহিনের সামনে চিঠিটা পড়া শুরু করলো। তাতে লেখা আছে, আমি পাপিয়াকে ভালোবাসি। আমি খুব ভালো করে জানি পাপিয়ার মাকে কে আত্মহত্যা করতে বাধ্য করেছে। কারণ একদিন যখন শিপ্রাদির বাড়ি গিয়েছিলাম, তখন বাড়ি ঢোকার মুখে শিপ্রাদির বাবার মুখে পাপড়ির মায়ের মৃত্যুর কথা আমি শুনে নিয়েছিলাম। তাও আমি কারোর মধ্যে থাকিনি। কিন্তু সেদিন শিপ্রাদি যখন বলল যে তার একটা পেন্টিং লাগবে, তখন আমি যথারীতি পেন্টিং রেডি করে শিপ্রাদির বাড়ির দিকে যাই। তখন শুনতে পাই শিপ্রাদি একজন ছেলেকে বলছে তার পথের কাঁটা পাপিয়াকে সরিয়ে দিতে। তার কারণ হচ্ছে শিপ্রাদি বুঝে গিয়েছিল যে শিপ্রাদি ওই বাড়ির বউ হবে না, কারণ শৈবাল দাদা ঐশানীদিকে ভালোবাসে। আর বাবা কোনোদিনও ভরসা করতে পারেনি শৈবাল দাদাকে। আর পাপিয়াকে বাবা খুব ভালোবাসত। আমাদের দুজনের বন্ধুত্বটা
এমন পর্যায়ে যাচ্ছিল সেটা ভবিষ্যতে প্রেমের সম্পর্ক হতো। আর বাবা এবং দাদা দুজনেই সম্মতি দিয়েছিল যে তাদের সম্পত্তির উত্তরাধিকারী আমাকে অর্থাৎ তুহিন সাহাকে করবে। তাই শিপ্রাদি প্ল্যান করছিল পাপিয়াকে মার্ডার করার। সেটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। সেদিন যখন রেস্টুরেন্টে শৈবাল দাদা এবং ঐশানী দিদি গল্প করছিল, তখন সুযোগ বুঝে আমি আমি মেরে ফেলি শিপ্রাদিকে। চিঠিটা পড়ার পর পুরো সাহা পরিবার নিস্তব্ধ হয়ে যায়। আমার আর কিছু করার উপায় ছিল না। শিপ্রাদির বাবা পারে না এমন কিছু নেই। ওই লোকটা পাপিয়াকে তার মায়ের মতো অবস্থা করে দিত। তাই আমি মেরেছি শিপ্রাদিকে আমার ভালোবাসা বাঁচানোর জন্য। আমি যদি ক্রাইম করে থাকি তাহলে আমাকে যা শাস্তি দেবার দিতে পারেন। এই বলে কাঁদতে থাকে সে। এই কথা শুনে অবিনাশবাবু বলে, তাহলে ঐশানী এবং পল্লবীকে কেন মার? বিশ্বাস করুন, আমি ওদের মানিনি। ওদের কে মেরেছে আমি কিছু জানি না। শিপ্রাকে খুনের অপরাধে তুহিনকে জেলে নিয়ে গেল মিস্টার বসু এবং অবিনাশবাবু। কিন্তু তাদের মনে প্রশ্ন থেকেই গেল যে ঐশানী এবং পল্লবীকে কে মারল। অন্যদিকে শিপ্রার বাবা খবর পেয়ে ছুটে আসে সাহা বাড়িতে। এসে হরিদাস বাবুকে ক্রমাগত দোষারোপ করতে থাকে। হঠাৎ পেছন থেকে একটি মেয়ের আওয়াজ পায় শিপ্রার বাবা। দেখে পাপিয়া দাঁড়িয়ে। পাপিয়া তাকে বলে, যে ভয়ে, যাকে হারানোর ভয়ে আমি মুখ খুলিনি, আজ যখন সবটা জানাজানি হয়ে গেছে, তখন আজ আমার ভালোবাসার মানুষ জেলে আমারই কারণে। এই যে সামনে মানুষটা দাঁড়িয়ে আছে, তার অসভ্যতামির জন্য আমার মা চলে গেছে, আর আমার ভালোবাসার মানুষটা জেলে। আর আজ তার জন্যই সে তার নিজের মেয়েকেও হারিয়েছে, আর তার জন্যই ঐশানী সরকারের মৃত্যু হয়েছে এবং আমার দিদি পল্লবী মারা গেছে। সবাই স্তব্ধ হয়ে যায়। হরিদাস বাবু পাপিয়ার মুখের দিকে তাকিয়ে বলে, কি বলছিস মা তুই? শিপ্রাদির মৃত্যুর পর কেসটা দেখে ঐশানী দি। আস্তে আস্তে ঐশানী দিদি সব প্রমাণ জোগাড় করে ফেলেছিল। জানতেও পেরেছিল যে মার্ডার করেছে তুহিন। কিন্তু এই অসভ্য লোকটার টার্গেট ছিল আমাকে মার্ডার করা। সেদিন রাতে ঐশানী দিদি তুহিনের ব্যাপারে সব জানতে পেরে আমার সাথে কথা বলতে এসেছিল। আমাকে সব বলেছিল। আমি নিজেও তুহিনকে বলেছিলাম পুলিশের কাছে সারেন্ডার করতে। ঐশানী দিদিও হেল্প করবে বলেছিল। আমি আর ঐশানী দিদি যখন বাড়ির পথে হাঁটি, তখন এই অসভ্য লোকটা আমার মুখ চেপে ধরে। ঐশানী দিদি সেটা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে, আর তখনই ওই লোকটা ঐশানী দিদির মাথায় গুলি করে। তারপরই মারা যায় ঐশানী দিদি। আমি তখন লোকটার মুখোশ খুলতে পারতাম না, কারণ আমি জানতাম এই দোষটা শৈবালদার নামে যাবে। তখন কেসটার তদন্ত হবেই। আর আমার দিদি পল্লবীও মারা গেছে এই জানোয়ারটার জন্য। এদিকে দিদি আমাদের বাড়ির সামনে এসে ফোন করে যে ও এসে গেছে। অনেকক্ষণ ওয়েট করেছিলাম দিদির জন্য। খবর পেলাম দিদি মার্ডার হয়েছে। বডি যখন সরানো হচ্ছিল, দিদির পাশে একটা চিঠি ছিল, সেটা আমি সরিয়ে নিয়েছিলাম। তাতে লেখা ছিল ঐশানী দিদির পুরনো একটা চিঠি, যেই চিঠিটা আপনারা পেন্টিং এর পেছনে পেয়েছেন। ঐশানী দিদি নিজে ছাড়াও আরেকটি কপি দিয়ে দিয়েছিল দিদির কাছে। এই জানোয়ারটা জানতে পেরে গেছিল। এভাবে ওর সবাইকে শেষ করে দিয়েছে, সবাইকে। দুপুর গড়িয়ে রাত হয়েছে। মিস্টার বসু এবং অবিনাশবাবু শিপ্রার বাবাকে জেলের উদ্দেশ্যে নিয়ে যায়। সেই দিন সাহাবাড়ির সবাই মুষড়ে পড়েছিল তুহিনের মতো ছেলের জেলে যাওয়ার কারণে। এর আগের গল্পের যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম: হাবিবুল্লাহ, সুষমা মাইতি, আদিত্য চক্রবর্তী, সায়ন মজুমদার, জয়শ্রী ভট্টাচার্য, রীতা ঘোষ, সুবীর দাস, জয়দীপ চক্রবর্তী, প্রবীর কুমার, আর্ট বাই রায়, অরুণ চ্যাটার্জি, রাতুল মণ্ডল, বাবলু, এস কে সলিম, স্বপ্না মাইতি, রূপম ব্যানার্জি, কৃষ্ণা ভঞ্জ, রিক্তা ওঝা, সুমন পাতি, শান্তনু মজুমদার, সুস্মিতা দাস, বিদিশা সরকার, মমতা, কাজল ভট্টাচার্য,
পামেলা পল, মৌসুমী কুণ্ডু, মনের কথা, মমতাজ, বিউটি খাতুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য। এইভাবে পাশে থাকুন, ভালো থাকুন। আবার ফিরবে কিংবদন্তির নতুন একটি নিবেদনের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।